আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ইউক্রেন যুদ্ধে প্রেক্ষাপটে বৈশ্বিক সামরিক চিন্তাধারা ও কৌশলে বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে। ব্যালিস্টিক মিসাইল, যা একসময় শুধুমাত্র শক্তিধর দেশগুলোর হাতে চূড়ান্ত সতর্কতা হিসেবে ব্যবহৃত হতো, এখন নিয়মিতভাবে যুদ্ধক্ষেত্রে রাজনৈতিক বার্তা ও হুমকি প্রদানে এবং আন্তর্জাতিক সংঘাতে ব্যবহৃত হচ্ছে। ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত দীর্ঘ পাল্লার ও নিখুঁত ক্ষেপণাস্ত্রের উত্থান কেবল যুদ্ধকে আরও তীব্রতর করে তুলছে না, বরং একসময় পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ক্ষমতার যে ভারসাম্য তৈরি করেছিল, ব্যালিস্টিক মিসাইল সেই ভারসাম্যের জন্য হুমকি তৈরি করেছে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ইউক্রেন যুদ্ধ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে কিভাবে মিসাইলের ব্যবহার যুদ্ধের সমীকরণ ও ফলাফলই আমূল বদলে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে কিভাবে মিসাইলের ব্যবহার যুদ্ধের সমীকরণ ও ফলাফলই আমূল বদলে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS এবং যুক্তরাজ্য ফ্রান্সের স্টর্ম শ্যাডো মিসাইলের সাহায্যে ইউক্রেন তাদের আঘাত হানার সক্ষমতায় একটি নতুন স্তরে পৌঁছেছে। এসব অস্ত্র ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার দখলকৃত এলাকাগুলোর গভীরে আঘাত হানার সুযোগ করে দিয়েছিল, আর ইউক্রেন সেই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়ার একাধিক সরবরাহ কেন্দ্র, বিমান ঘাঁটি ও কমান্ড পোস্টে হামলাও চালিয়েছে। ব্যালিস্টিক মিসাইল আক্রমণের হুমকি কেবল তাত্ত্বিক হুমকি নয়, বরং বাস্তবেই এই হামলাগুলো ইউক্রেন চালিয়েছে, যার ফলশ্রুতিতে রাশিয়ার পরিকল্পনা ও প্রতিক্রিয়া পদ্ধতি পাল্টে গেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া আবার তাদের নতুন ওরেশনিক মিসাইল ব্যবহার করছে। এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যাতে হাইপারসনিক বৈশিষ্ট্য রয়েছে। রাশিয়া দাবি করছে এই মিসাইলগুলো পশ্চিমা মিসাইল ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম। এই পাল্টাপাল্টি হামলায় প্রমাণিত হয়েছে যে মিসাইল এখন আর কেবল তাত্ত্বিক অস্ত্র বা বাগাড়ম্বরী নয়, বরং এগুলো এখন সক্রিয়ভাবে হুমকি দেওয়ার জন্য এবং নতুন ধরনের পরিস্থিতি তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল উভয় পক্ষই এখন এমন উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এই দেশ দুটো এখন কেবল সমরাস্ত্র ব্যবহারই করছে না, বরং তারা উচ্চতর সামরিক শক্তিরও প্রতিনিধিত্ব করছে। এসব মিসাইল এখন আক্রমণ ও প্রতিরক্ষার উভয় কাজেই ব্যবহৃত হচ্ছে। একদিকে এসব মিসাইল শত্রুর উপর আঘাত হানার জন্য ব্যবহৃত হচ্ছে, আবার অপরদিকে শত্রুকে পাল্টা হামলা থেকে বিরত রাখার জন্য এই মিসাইলগুলো প্রয়োগ করা হচ্ছে। মিসাইলের ব্যবহার বৃদ্ধি পাওয়ার প্রভাবও বহুমুখী। একসময় যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকার কারণে যেই শহরগুলোকে নিরাপদ মনে করা হতো, এখন সেগুলো ঝুঁকিতে পড়েছে। একসময় যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে নিষিদ্ধ অঞ্চল বা আক্রমণের বাইরে মনে করা হতো, এখন সেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধ নতুন কিছু বাস্তবতার সামনে এনেছে। 2020 সালের নাসিক প্রতিবেদনে বেশ কিছু হুমকির কথা উল্লেখ করা হয়েছিল, এবং এখন সেগুলোই আধুনিক যুদ্ধের ধরন গঠনে মুখ্য ভূমিকা পালন করছে। প্রথমত, ক্ষেপণাস্ত্র এখন কেবল চূড়ান্ত পরিস্থিতির জন্য সংরক্ষিত করে রাখা হয় না, বরং নিয়মিতভাবেই ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন দেশ এখন চাপ প্রয়োগের জন্য এবং যুদ্ধে কৌশলগত সুবিধা পাওয়ার জন্য মিসাইল ব্যবহার করছে। দ্বিতীয়ত, এখন বেঁচে থাকার উপযোগী চলাচল নিশ্চিত করার জন্য এবং একই সাথে লুকিয়ে থাকার কৌশল হিসেবে মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া নিয়মিতই রাস্তায় চলাচলযোগ্য মোবাইল লঞ্চার, ভূগর্ভে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্র কিংবা সাধারণ ট্রাকের আড়ালে লুকিয়ে রাখা লঞ্চারগুলো ব্যবহার করছে। দেখা যাচ্ছে এইসব লঞ্চারগুলো শনাক্ত ও প্রতিহত করা এখন বেশ কঠিন। তৃতীয়ত, অনেক নতুন ক্ষেপণাস্ত্রের সাথেই এখন স্মার্ট গাইডেন্স সিস্টেম, একাধিক ওয়ারহেড, বিভ্রান্তিকর গতিপথ এবং প্রতারণামূলক ডিকয় যুক্ত করা হয়েছে। এই আপগ্রেডগুলো আসার পর বিভিন্ন মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন থার্ড, প্যাট্রিয়ট বা আয়রন ডোমের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে, কারণ এই ডিফেন্স সিস্টেমগুলো মূলত সহজতর হুমকিকে বিবেচনায় নিয়েই ডিজাইন করা হয়েছিল।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একসময় এই প্রযুক্তি কেবল শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর হাতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন অনেক মধ্যম মানের দেশ, এমনকি কিছু সশস্ত্র গোষ্ঠীর কাছেও এই ধরনের ঝুঁকিপূর্ণ অস্ত্রের অ্যাক্সেস রয়েছে। এর মানে হচ্ছে ক্ষেপণাস্ত্র আরও বেশি সংখ্যক মানুষের হাতে চলে গেছে, যা বিশ্বকে আরও অস্থিতিশীল এবং বিপজ্জনক করে তুলছে। ইউক্রেন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি ভবিষ্যতের যুদ্ধেরও ইঙ্গিত। এটি দেখিয়ে দিয়েছে আগামী সংঘর্ষগুলোতে দ্রুতগামী, দীর্ঘ পাল্লার, অত্যন্ত সুনির্দিষ্ট এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন পূর্ণ সমরাস্ত্রের প্রয়োগ বাড়বে। ইউক্রেন যেভাবে ATACMS বা স্টর্ম শ্যাডোর মতো মিসাইল ব্যবহার করে রাশিয়ার রসদ সরবরাহ এবং সামরিক নেতৃত্বে আঘাত হানতে সক্ষম হয়েছে, তাতে প্রমাণিত হয়েছে যে প্রচলিত মিসাইল দিয়েও এখন এমন সব ফলাফল অর্জন করা সম্ভব, যা একসময় সম্পূর্ণ আকাশ নিয়ন্ত্রণ বা পারমাণবিক হুমকির মাধ্যমেই অর্জন করা সম্ভব হতো। এই বাস্তবতা সার্বিক প্রতিরোধ কৌশল ভাবনার ভিত কাঁপিয়ে দিচ্ছে। আগে ধারণা করা হতো যে কেবল পারমাণবিক অস্ত্রই বড় ধরনের হামলা ঠেকাতে পারে, কিন্তু এখন রাশিয়া যেভাবে হাইপারসনিক গতি এবং ওয়ারহেড সমৃদ্ধ ওরিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তাতে স্পষ্ট হয়ে গেছে যে পরিস্থিতি উত্তপ্ত হলে পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো সক্ষমতাও মস্কোর রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই মিসাইল ব্যবহারের নেপথ্যে যৌক্তিক কারণও ছিল। একদিকে পুতিন ইউক্রেনকে কড়া বার্তা দিয়েছেন, অন্যদিকে তিনি ন্যাটোকেও বুঝিয়ে দিয়েছেন যে কোনো সময়ে রাশিয়া তাদের সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারে সক্ষম। এই পরিবর্তন কেবল ইউক্রেনেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। সেখানে ইরান তার মিত্র গোষ্ঠী, বিশেষ করে হিজবুল্লাহ ও হুথিদেরকে সহায়তা দিয়ে তাদের বৃহৎ ও উন্নত ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলতে সাহায্য করেছে। এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলোরই রয়েছে স্মার্ট টার্গেটিং সিস্টেম ও শক্তিশালী ওয়ারহেড, যার ফলে তারা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জ করতে পারছে। 2023 সালে গাজা ও দক্ষিণ লেবানন থেকে মিসাইল ছোড়া হলে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। একই সময়ে হুথিরা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় হামলা চালায়। এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে এই অস্ত্রগুলো বৈশ্বিক অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। হুথিদের মতো রাষ্ট্র বহির্ভূত এসব গোষ্ঠীর এখন আর পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই, বরং তাদের ক্রমবর্ধমান মিসাইল শক্তি সামরিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে হুমকির মুখে ফেলার জন্য যথেষ্ট। বিভিন্ন সংঘাতে ব্যালিস্টিক মিসাইলের নিয়মিত ব্যবহার আন্তর্জাতিক শান্তি ও নীতির উপর গভীর প্রভাব ফেলছে। প্রথমত, এটি অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল করে দিচ্ছে, যেমন নিউ স্টার্ট চুক্তিতে হাইপারসনিক বা ওরিশনিকের মতো উন্নত মিসাইলগুলোর কথা উল্লেখ নেই। অন্যদিকে মিসাইল টেকনোলজির কন্ট্রোল রেজিমের মতো সিস্টেমও হুথির মতো রাষ্ট্র বহির্ভূত গোষ্ঠীগুলোকে ঠেকাতে কার্যকর নয়। তাছাড়া এখনও পর্যন্ত এমন কোনো বৈশ্বিক চুক্তি এখনও নিরূপণ করা যায়নি যা দিয়ে সুনির্দিষ্টভাবে উচ্চ নির্ভুলতা সম্পন্ন প্রচলিত ক্ষেপণাস্ত্র কিংবা পারমাণবিক ওয়ারহেডবিহীন MIRVর ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয়ত, এটি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ তীব্র হওয়ার পর পোল্যান্ড, ফিনল্যান্ড এবং জাপানের মতো দেশগুলো নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ বা কেনার দিকে ঝুঁকেছে। রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন হুড়হুড়ি করে লেজার অস্ত্র, প্রারম্ভিক সতর্কীকরণ স্যাটেলাইট এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দ্রুত শনাক্তের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। তৃতীয়ত, এটি ভুল বোঝাবুঝি ও অতি প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। প্রতিটি মিসাইল হামলাই বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হতে পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ব্যর্থ হলে কূটনৈতিক সমাধানের জন্য দেশগুলোর কাছে সময় ও সুযোগ কমে যায়। ইউক্রেন, ইসরায়েল বা কোনো সশস্ত্র গোষ্ঠীর সামান্য একটি মাত্র মিসাইল হামলাকেও বড় ধরনের হামলা বলে ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে, যার ফলে দ্রুত এবং আরও বড় পাল্টা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ফলশ্রুতিতে অনিচ্ছাকৃতভাবেই পূর্ণাঙ্গ মাত্রার একটি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আমরা এমন এক সময়ে প্রবেশ করেছি যেখানে যুদ্ধের প্রথম পদক্ষেপ আর সৈন্য মোতায়েন বা কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং দূর থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দিয়েই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে যে একসময় বোমারু বিমান বা পারমাণবিক অস্ত্র দিয়ে যেসব কাজ করা হতো সেগুলো এখন সাধারণ মিসাইল দিয়েই করা সম্ভব। মিসাইল হামলা করে প্রতিপক্ষের সাপ্লাই চেইন ভেঙে দেওয়া যায়, ঘাঁটি ধ্বংস করা যায়, এমনকি যুদ্ধের গতিপথও বদলে দেওয়া যায়। এই প্রেক্ষিতে রাশিয়ার ওরেশনিক মিসাইল ব্যবহারের কথা বলা যায়, যা কেবল ইউক্রেনের জন্যই নয় বরং পুরো ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জগতের জন্য কড়া একটি বার্তা। এই নতুন বাস্তবতা দুটি বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে। প্রথমত, বৈশ্বিক সংস্থাগুলোকে নতুন করে ভাবতে হবে যে কিভাবে এই মিসাইলগুলোকে নজরদারি, নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক আলোচনার আওতায় আনা যায়, যাতে বড় ধরনের সংকট এড়ানো যায়। দ্বিতীয়ত, সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও উন্নত করতে হবে, যেন শুধু বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর জন্য নয় বরং নির্দিষ্ট লক্ষ্যবস্তু, বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক কিংবা কমান্ড সেন্টারে সম্ভাব্য হামলাগুলো প্রতিহত করা যায়। গত শতকে পারমাণবিক ধ্বংসযজ্ঞের আশঙ্কা প্রকটভাবে দেখা দিয়েছিল, আর এই শতাব্দীতে নতুন ধরনের হুমকি সামনে চলে আসছে, আর সেটি হলো ব্যালিস্টিক মিসাইল। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।